এটাই হচ্ছে আমাদের ইআইএমটি সিলেবাসের মধ্যে লাস্ট টপিক যেটা আমি পড়াবো। তো আজকে আমরা দেখবো যে কমন ট্রাবলস ইন এইচভি অ্যান্ড এলভি সুইচ গিয়ার। ঠিক আছে, এইচভি এবং এলভি সুইচ গিয়ারের মধ্যে মেনলি কি কি ধরনের প্রবলেমসগুলো আসতে পারে। এবার এইচভি সুইচ গিয়ার বলতে কি বোঝায়? এইচভি সুইচ গিয়ার মানে যেগুলো হচ্ছে হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য যে সমস্ত সুইচ গিয়ার, যেমন ধরো 6.6 কেবি সুইচ গিয়ার হোক, ধরো 33 কেবি সুইচ গিয়ার বা 11 কেবি সুইচ গিয়ার, 132 কেবি সুইচ গিয়ার, 66 কেবি সুইচ গিয়ার, 220 কেবি সুইচ গিয়ার ইত্যাদি। যে হাই ভোল্টেজ রেটিং এর জন্য যে সমস্ত সুইচ গিয়ার, সেগুলোকে আমরা হাই ভোল্টেজ সুইচ গিয়ার বলতে পারি। অন্যদিকে যেগুলো হচ্ছে আমাদের লো ভোল্টেজ সুইচ গিয়ার, মানে হচ্ছে যেগুলো হচ্ছে কম ভোল্টেজ রেটিং এর জন্য, লেস দ্যান 1000 ভোল্ট বলা যেতে পারে, এরকম রেঞ্জের মধ্যে, হয়তো 230 ভোল্টের জন্য বা 440-র জন্য বা 600 এরকম ভোল্ট লেভেলের জন্য যে সমস্ত সুইচ গিয়ারগুলোকে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে এলভি সুইচ গিয়ার। ঠিক আছে, এবার এই ধরনের দুটো সুইচ গিয়ারের মধ্যে পার্থক্য আছে। একই সুইচ গিয়ার তো আর এইচভি এলভি দুটোতে ইউজ করা যায় না। এইচভির ক্ষেত্রে আমরা যে সমস্ত সার্কিট ব্রেকার্স ইউজ করি, সেখানে কি কি সার্কিট ব্রেকার আমরা ইউজ করি? সেখানে জেনারেলি আমরা ভ্যাকিউম সার্কিট ব্রেকার বা হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার, অথবা SF6 সার্কিট ব্রেকার, অথবা এখন জিআইএস, গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার ইত্যাদি, এগুলো এখন ইউজ করা হয়। এগুলো হচ্ছে হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য। আর লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য আমরা যে সমস্ত সুইচ গিয়ার ইউজ করে থাকি, লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য মেনলি সুইচ গিয়ার মানে কি, সেখানে হচ্ছে এমসিবি, অথবা হতে পারে আমাদের আরসিসিবি, ইএলসিবি। ঠিক আছে, এই জাতীয়, বা ধরো আমাদের যে এয়ার সার্কিট ব্রেকার হয়, এসিবি যাকে বলে, এয়ার সার্কিট ব্রেকার, এইগুলো হচ্ছে ইউজ করা হয় মানে এলভি অ্যাপ্লিকেশনের জন্য, লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য। তো এই জাতীয় যে সার্কিট ব্রেকার, সেগুলো হচ্ছে লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনে। আর হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে আমাদের ভিসিবি, মানে ভ্যাকিউম সার্কিট ব্রেকার, SF6 মানে হচ্ছে SF6 সার্কিট ব্রেকার। ঠিক আছে, তারপরে হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার, মানে ওসিবি, অয়েল সার্কিট ব্রেকার। ঠিক আছে, অথবা জিআইএস, গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার, এগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য। এখন এই বিভিন্ন সুইচ গিয়ার যাই হোক না কেন, এইচভির জন্য হোক, এলভির জন্য হোক, অথবা এইচভির জন্যই হোক, যেখানেই হোক না কেন, আমরা যেখানে এগুলোকে ইউজ করি, তো কিছু কিছু প্রবলেমস কিন্তু আসে এগুলোতে। সেই সমস্ত প্রবলেমসগুলো কি? প্রবলেমসগুলোর মধ্যে পড়ছে হচ্ছে কমন, হচ্ছে এগুলো যে ওভার হিটিং, সুইচ গিয়ারটা খুব গরম হয়ে যাচ্ছে, খুব গরম হয়ে যাওয়া একটা কমন ট্রাবল। নেক্সট হচ্ছে নো ট্রিপিং, ট্রিপ করছেই না, মানে ফল্ট অ্যারাইজ করছে অথচ ট্রিপ করছে না। ঠিক আছে, ওভার হিটিং কি কারণে হতে পারে? এক্সেসিভ যদি এখানে কোনো জায়গার মধ্যে, যেখানে কারেন্ট যতটা রেটিং এর ফ্লো করা উচিত, তার থেকে যদি বেশি কারেন্ট ওর মধ্যে দিয়ে যেতে ফ্লো করানো হয়, তাহলে কি হবে? গরম হবে, সুইচ গিয়ারের কম্পোনেন্টস গুলো গরম হবে, ওভার হিটিং হবে। আর নো ট্রিপিং, যে ট্রিপ করছে না, এর বিভিন্ন কারণ থাকতে পারে। এই ট্রিপ না করাটার জন্য মেকানিক্যাল কিছু কারণও থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ইলেকট্রিক্যাল রিজনসও থাকতে পারে। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক সুইচ ডাজ নট হোল্ড। ম্যাগনেটিক সুইচ বলতে কি বোঝায়? যে এইখানে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে সুইচ গিয়ারের মধ্যে যে সমস্ত ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টসগুলো থাকে, ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টসগুলো মানে কি? কন্ট্যাক্টর। সেই কন্ট্যাক্টরগুলো এরকম থাকে, সেই কন্ট্যাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করে, এবং কারেন্ট ফ্লো যদি করে কন্ট্যাক্টরের মধ্যে, তার জন্য যে রিলে, এরকম রিলে ভাবতে পারো এটাকে একটা, এই কন্ট্যাক্টরের মধ্যে এরকম অনেক কন্ট্যাক্টস থাকে। ঠিক আছে, এবার হচ্ছে কি, এই কন্ট্যাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করলে এই কন্ট্যাক্টসগুলো চেঞ্জ হওয়া উচিত, যেগুলো ওপেন হয়ে আছে সেগুলো ক্লোজ হয়ে যাওয়া উচিত, এই সুইচগুলো ক্লোজ হয়ে যাওয়া উচিত। এই ব্যাপারটা ঘটা উচিত যদি এর মধ্যে কারেন্ট ফ্লো করে। তো তাহলে আমরা বলবো যে ম্যাগনেটিক সুইচ, এগুলো ম্যাগনেটাইজেশনের জন্য হচ্ছে, কারণ কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের অ্যাট্রাকশনে এই সুইচগুলো ক্লোজ হচ্ছে। এখন এই যে ম্যাগনেটিক সুইচগুলো যে কাজ করছে, সেগুলো হয়তো অনেক সময় ঠিকমতো হোল্ড করে না, মানে সুইচগুলো ক্লোজ হয়তো হচ্ছে কিন্তু থাকতে পারছে না, কনস্ট্যান্টলি হোল্ড করতে পারছে না। তাহলে যদি হোল্ড না করে, এই কন্ট্যাক্টসগুলো যদি চেঞ্জ না হয়, এই কন্ট্যাক্টসগুলোই তো সার্কিট ব্রেকারের যে ক্লোজিং মেকানিজমটাকে অপারেট করে, বা ট্রিপিং মেকানিজমকে অপারেট করে। তো
তো সেইগুলো কাজ ঠিক মতো হবে না ম্যাগনেটিক সুইচ যদি হোল্ড না করতে পারে। হোল্ড না করা মানে হচ্ছে হয়তো কারেন্ট ফ্লো করলো, কন্ট্যাক্টটা ক্লোজও হলো, কিন্তু ক্লোজ করে এটা ক্লোজ থাকলো না, একবার ক্লোজ হয়ে আবার ওপেন হয়ে গেল। সেটা হওয়া উচিত নয়, কিন্তু এরকম হতে পারে যদি কন্ট্যাক্ট সুইচগুলো ঠিক মতো ফাংশন না করে, এরকম হতে পারে। নেক্সট হচ্ছে যে সার্কিট ব্রেকার অপারেশন ইজ ভেরি স্লো ডিউরিং ওপেনিং। যে সার্কিট ব্রেকার যেটা হচ্ছে সেটা কিসের জন্য আছে? সার্কিট ব্রেকার আছে আমাদের কোনো সার্কিটে ফল্ট হলে সেটার জন্য ওই সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, কন্ট্যাক্টসগুলোকে ওপেন করে দেবে। এখন সার্কিট ব্রেকারের অপারেশনটা যদি খুব স্লো হয় তাহলে কি হচ্ছে, অনেক সময় লাগছে। একটা সার্কিটে ফল্ট হচ্ছে, ফল্টটা সেন্স হচ্ছে, সেন্স হয়ে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টসগুলোকে সেই সিগন্যাল যাচ্ছে। তো এই প্রসেসটা খুব ফাস্ট হওয়া উচিত। সার্কিট ব্রেকারের অপারেটিং টাইম শুড বি ভেরি লেস। এটা 1 সেকেন্ডের থেকে অনেক স্মল হওয়া উচিত, কিন্তু হয়তো সার্কিট ব্রেকারের অপারেশনটা খুব স্লো হয়ে গেছে। এটাও একটা কমন প্রবলেম, সার্কিট ব্রেকারের অপারেশনটা খুব স্লো হয়ে গেছে। এটার কারণ হতে পারে যে সার্কিট ব্রেকারের যে মেকানিক্যাল যে সিস্টেম সেটা জন্য হতে পারে, অথবা ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টগুলোরও প্রবলেম হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। কিন্তু এটা একটা খুব কমন প্রবলেম যে সার্কিট ব্রেকারের অপারেশনটা স্লো হয়ে গেছে। তো সেটা স্লো হয়েছে কি না হয়েছে সেটা দেখা উচিত। সার্কিট ব্রেকারে যারা মেনটেনেন্স করবে তাদের এটা অবশ্যই দেখতে হবে মাঝে মধ্যে, যখন সার্কিট ব্রেকারটা অফ অবস্থায় আছে, মানে সার্কিট ব্রেকারটা যখন মেনটেনেন্স করছো, সার্কিট ব্রেকারটা অ্যাকচুয়াল সার্কিটে কানেক্টেড নেই, সেই পরিস্থিতিতে সার্কিট ব্রেকারটাকে বাইরে বার করে এনে তার মধ্যে দিয়ে ফল্ট কারেন্ট পাঠিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কত সময় পরে সার্কিট ব্রেকারটা ট্রিপ করছে। তাহলে সেই ট্রিপিং টাইমটা যেন পারমিসিবল লিমিটস এর মধ্যে থাকে, মানে যতটা আমাদের পারমিসিবল লিমিট, যে লেভেলের সুইচ গিয়ার 11 কেভি লেভেলের ক্ষেত্রে আমরা একটা পারমিসিবল লিমিট আছে সার্কিট ব্রেকার কতক্ষণে অপারেট করবে, 33 ক্ষেত্রে আরেক রকম আছে, 132 ক্ষেত্রে আরেক রকম আছে। তো বিভিন্ন ভোল্টেজ লেভেলের জন্য এরকম স্ট্যান্ডার্ডাইজ করা আছে যে কত সময়ের মধ্যে সার্কিট ব্রেকার ট্রিপ হওয়া উচিত। তো এই সুইচ গিয়ারগুলোকে যখন মেনটেনেন্স করা হবে তখন এরকম ফল্ট কন্ডিশন ক্রিয়েট করে আর্টিফিশিয়ালি দেখতে হবে যে কত সময়ের মধ্যে এটা ট্রিপ করছে। যদি ট্রিপিং টাইমটা পারমিসিবল লিমিটস এর মধ্যে না থাকে, তার থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সার্কিট ব্রেকারের জন্য যে যে কারণে প্রবলেমটা হচ্ছে, মেকানিক্যাল সুইচ বা মেকানিজম যেটা আছে সেটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে রেকটিফাই করতে হবে। তো এটাও একটা খুব কমন প্রবলেম সুইচ গিয়ারের ক্ষেত্রে। And circuit breaker does not function as soon as the electric supply is switched off. মানে কি, সার্কিট ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইটা অফ হয়ে গেলে সার্কিট ব্রেকারের কাজটা কি? সার্কিট ব্রেকারের কাজ তো হচ্ছে সুইচটাকে, মানে আমাদের পাওয়ারটাকে ফ্লো করানো, ঠিক আছে? এখন সার্কিট ব্রেকারটা হয়তো ফাংশন করছে না, যখন ইলেকট্রিক সাপ্লাইটাকে আমরা সুইচ অফও করে দিচ্ছি সার্কিট ব্রেকারটা ঠিকমতো ফাংশন করতে পারছে না, ঠিক আছে? এটাও একটা প্রবলেম হতে পারে। হয়তো এমন মেকানিজম করা আছে যে যখনই সার্কিট ব্রেকারের সুইচ অফ হয়ে যাচ্ছে, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইটা আমরা অফ করছি, হয়তো এরকম করা হচ্ছে যে অটোমেটিক্যালি আমাদের সার্কিট ব্রেকার অফ হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। তার কারণ হচ্ছে যে যে কন্ট্যাক্টসের জন্য এটা হওয়ার কথা সেই কন্ট্যাক্ট ঠিকমতো কাজ করছে না। এটাও একটা কমন প্রবলেম। অ্যান্ড আনইকুয়াল ট্রাভেল টাইম ফর দ্য 3 পোলস। 3টে পোলের জন্য ইকুয়াল টাইম ট্রাভেল হচ্ছে না। সার্কিট ব্রেকারের এরকম 3টে পোল আছে। এটা একটা ধরলাম সার্কিট ব্রেকারের একটা পোল, ধরো এটার মধ্যে দিয়ে একটা ফেজ যাচ্ছে, এরকম আর একটা পোল পাশে, এটা আর একটা পোল, ঠিক আছে, এবং তার পাশে ধরো আর একটা পোল আছে। 3টে পোলের সিস্টেম তো 3 ফেজ লাইনের ক্ষেত্রে। তো 3টে পোল আছে। এখন হওয়া কি উচিত, যখন আমাদের সার্কিট ব্রেকার অফ হবে বা যখনই ক্লোজ হবে, যাই হোক না কেন, এইখানে এই সার্কিট ব্রেকারের এগুলো থাকে ইন্টারাপ্টার, ঠিক আছে? এটা ভ্যাকিউম হতে পারে, SF6 গ্যাস থাকতে পারে এখানে, যাই থাকুক, মানে ধরো এদিক থেকে পাওয়ার, উপর দিক থেকে পাওয়ার নিচের দিকে যাচ্ছে। এখন সার্কিট ব্রেকারের মধ্যে যদি এখানে কি থাকবে, এখানে ধরো এটা রেড ফেজের জন্য, এখানে অ্যাকচুয়ালি এটা একটা কন্ট্যাক্ট আর এটা একটা কন্ট্যাক্ট, ঠিক আছে? এই দুটো কন্ট্যাক্ট ক্লোজ হওয়া উচিত। যখন আমরা সার্কিট ব্রেকারকে ক্লোজ করাবো দুটো কন্ট্যাক্ট একসঙ্গে ক্লোজ হবে। যখন আমরা সার্কিট ব্রেকারকে ক্লোজ করাবো ইয়েলো ফেজের যে দুটো কন্ট্যাক্ট যেটা আমাদের ইন্টারাপ্টারের মধ্যে রয়েছে সেই দুটো একসঙ্গে থেকে যাবে। একইভাবে ব্লু ফেজের যে দুটো কন্ট্যাক্ট তারাও একসঙ্গে থেকে যাবে, ঠিক আছে? এইটা হওয়া উচিত যখন আমরা সার্কিট ব্রেকারটাকে ক্লোজ করাবো তখন। আর যখন অফ করাবো এগুলো ঠেকে থাকবে, ঠেকে থাকা অবস্থা থেকে খুলে যাবে, ঠিক আছে? এই তো ঘটনাটা ঘটে সার্কিট ব্রেকারের মধ্যে। এখন হয়তো দেখা যাচ্ছে যে রেড ফেজ, যখন আমরা সার্কিট ব্রেকারটাকে হয়তো অন করছি বা অফ করছি,
ধরো অফ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এর রেড ফেজের যে কন্ট্যাক্ট সেইটা ওপেন হতে যা সময় লাগছে তার থেকে ইয়েলো ফেজ অথবা ব্লু ফেজের যে কন্ট্যাক্ট তারা ওপেন হতে তার থেকে হয়তো বেশি বা কম সময় লাগছে, এটা কিন্তু ডিজায়ারেবল নয়। এই যে আমার তিনটে ফেজ যেটা আছে, তিনটে ফেজের কন্ট্যাক্ট একই সঙ্গে ক্লোজ হওয়া উচিত, একই সঙ্গে ওপেন হওয়া উচিত। এইটা যদি না থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে ফল্ট, তার মধ্যে কোনো ফল্ট আছে। সার্কিট ব্রেকারের মেনটেনেন্স করতে হবে, তিনটে ফেজের কন্ট্যাক্ট ট্রাভেল টাইম অবভিয়াসলি সেম হওয়া উচিত। সেটা যদি না থাকে তার মানে হচ্ছে সার্কিট ব্রেকারের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে, সেটাকে রেকটিফিকেশনের প্রয়োজন আছে। এবং এই কন্ট্যাক্ট ট্রাভেল টাইম কত সেটা মেজারমেন্ট করার জন্য কিট আছে। সেই কিটের মাধ্যমে যখন সার্কিট ব্রেকারের মেনটেনেন্স করা হয় তখন সেই কিটের মাধ্যমে সার্কিট ব্রেকারের মধ্যে ফল্ট কারেন্ট পাঠিয়ে দেখানো হয় বা দেখা হয় যে কত সময়ে প্রত্যেকটা কন্ট্যাক্ট সেপারেটেড আউট হচ্ছে, এটা চেক করা হয়। এবং প্রত্যেকটা ফেজের কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সও চেক করা হয়। এটা এক ধরনের প্রবলেম, যেটা আনইকুয়াল কন্ট্যাক্ট ট্রাভেল টাইম ফর দ্য থ্রি পোলস। তিনটে পোলের কন্ট্যাক্ট ট্রাভেল টাইম আলাদা আলাদা হলে সেটাও একটা প্রবলেম। অ্যান্ড ওয়ান অফ দ্য পোলস ডাজ নট ক্লোজ, একটা পোল ক্লোজ হচ্ছে না। এটা তো খুব একটা কমন প্রবলেম, এটা আমরা সুইচ গিয়ারে প্রায়শই দেখে থাকি যে অনেক সময় এরকম হয় হয়তো রেড ফেজটা ক্লোজ হচ্ছে, যখন আমরা সার্কিট ব্রেকারটাকে অন করছি এই রেড ফেজের কন্ট্যাক্ট দুটো ঠেকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু হয়তো ইয়েলো ফেজটা ঠেকছে না এবং হয়তো ব্লু ফেজটা ঠেকে যাচ্ছে, এরকম হতেই পারে। বা অল্টারনেটিভলিও হতে পারে, হয়তো রেড ইয়েলোটা ঠেকছে ব্লুটা ঠেকছে না, বা ইয়েলো ব্লুটা ঠেকছে রেডটা ঠেকছে না। এরকমও যদি হয় তাহলেও তো আমাদের কোনো কাজ হবে না, কারণ আমাদের থ্রি ফেজ পাওয়ার নিয়ে দরকার। এখন আমাদের এদিক থেকে থ্রি ফেজ পাওয়ার আসছে, কিন্তু ওই দিকেও থ্রি ফেজ পাওয়ার পৌঁছাবে তখনই যখন আমার এই তিনটে কন্ট্যাক্ট একসঙ্গে ক্লোজ হবে, তখনই তো এদিকে পাওয়ারটা এসে পৌঁছাবে। এখন যদি এই দুটো কন্ট্যাক্ট ঠেকে যায় আর একটা না থাকে তার মানে কি? তার মানে প্রবলেম আছে। এরকম দুটো কন্ট্যাক্টের মধ্যে একটা দুটো ঠেকলো, তিনটের মধ্যে দুটো ঠেকলো, একটা ঠেকলো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজ হবে না। সুতরাং এটাও একটা খুব কমন প্রবলেম যে ওয়ান কন্ট্যাক্ট ডাজ নট ক্লোজ বা ওয়ান অফ দ্য পোলস ডাজ নট ক্লোজ, এটা একটা খুব কমন প্রবলেম। নেক্সট হচ্ছে যে লো ইনসুলেশন রেজিস্ট্যান্স বিটুইন দ্য সুইচ গিয়ার কম্পোনেন্টস। এটাও একটা কমন প্রবলেম, যে সুইচ গিয়ারের যে কম্পোনেন্টস গুলো আছে আমাদের, সুইচ গিয়ারের কম্পোনেন্টস মানে হচ্ছে কি, এই যে সার্কিট ব্রেকারের মধ্যে আমি দেখালাম যে উপরের একটা কন্ট্যাক্ট এবং নিচের একটা কন্ট্যাক্ট, এই দুটো কন্ট্যাক্টের মধ্যে সেপারেটার আছে। এখন যদি আমরা একটা মেগার যন্ত্র নিয়ে এসে এর ইনসুলেশন রেজিস্ট্যান্সটাকে চেক করি, ধরো একটা মেগার যন্ত্র নিয়ে এলাম, মেগার যন্ত্র নিয়ে এসে আমরা দেখলাম যে এর ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কত আছে, ঠিক আছে। তার জন্য আমরা কি চেক করব? তার জন্য হচ্ছে ধরো আমাদের এরকমটা করলাম আমরা, ধরো এটাকে নিয়ে এসে আমরা এখানে ঠেকিয়ে দিলাম, উপরের টার্মিনালে আমরা কানেক্ট করলাম, এর যে কন্ট্যাক্ট যে যেখানে লাইভ পার্ট আছে সেখানে কানেক্ট করলাম, আর নিচের এই গ্রাউন্ডটাকে নিয়ে এসে ধরো আমরা এই নিচের দিকে লাগিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে মেগারের হ্যান্ডেলটাকে আমরা রোটেট করালাম, মেগারের হ্যান্ডেল যদি আমরা রোটেট করাই এবং আর্থটাকে আমরা গ্রাউন্ড করে রাখলাম, তাহলে আমরা মেগারের ডিসপ্লেতে একটা রিডিং দেখতে পাবো যে কত ভ্যালু আসছে। এখন আমাদের কি ভ্যালু আসা উচিত? সার্কিট ব্রেকারটা যখন আমরা ওপেন অবস্থায় রেখেছি, মানে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টগুলো যখন এরকম ওপেন আছে, ঠেকে নেই, ঠেকে না থাকা অবস্থায় এর ইনসুলেশন রেজিস্ট্যান্স প্রচুর হাই আসা উচিত, অনেক হাই একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আসা উচিত, ইনসুলেশন রেজিস্ট্যান্স। কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো আমরা যখন সার্কিট ব্রেকারটাকে এরকম অফ অবস্থায় চেক করছি, তাদের মধ্যে তার যে আপার টার্মিনাল অ্যান্ড লোয়ার টার্মিনাল তাদের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করতে গিয়ে হয়তো পাচ্ছি শর্ট দেখাচ্ছে। তার মানে কি? এই মেগারের কাঁটাতে হয়তো আমরা শর্ট দেখতে পাচ্ছি। এর মানেই হচ্ছে যে সার্কিট ব্রেকারের ভেতরে এই যে ইন্টারাপ্টার ব্যাপারটা আছে, এই ইন্টারাপ্টারটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, এটা শর্ট হয়ে গেছে। এটা একটা খুব কমন প্রবলেম যে ইনসুলেশন রেজিস্ট্যান্স আমাদের সুইচ গিয়ার কম্পোনেন্টসের লেস হয়ে গেছে বা কমে গেছে। বা শুধুমাত্র তো সার্কিট ব্রেকারই নয়, সার্কিট ব্রেকার ছাড়াও সিটি থাকে, কারেন্ট ট্রান্সফরমার থাকে। সেই কারেন্ট ট্রান্সফরমারেরও আমরা যদি চেক করি, কারেন্ট ট্রান্সফরমারেরও কি থাকে? একটা প্রাইমারি সাইড থাকে, একটা সেকেন্ডারি সাইড থাকে, ঠিক আছে। কারেন্ট ট্রান্সফরমার যেগুলো আছে, সেই কারেন্ট ট্রান্সফরমারের মধ্যেও আমাদের থাকে কি প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড, দুটো আমাদের সাইড থাকে। এখন এই প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের মধ্যে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু প্রচুর হাই আসা উচিত। এটা ধরো একটা স্ট্রোকোনা বাক্সের মতো আমি শো করলাম, এরকম একটা সিটি আছে, কারেন্ট ট্রান্সফরমার আছে। কারেন্ট ট্রান্সফরমারের উপরে আমাদের লাইভ টার্মিনাল এরকম ভাবে বেরিয়ে যায় এবং এখানে সেকেন্ডারি গুলো এই সাইড ওয়ালগুলোতে থাকে। এবার এই প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি যদি আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করি, এটা তো এক ধরনের ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমার মানে কি? এটা এক ধরনের ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার যদি হয় তার প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে নিশ্চয়ই কোনো শর্টিং থাকা উচিত নয়। ইলেকট্রিক্যালি তো তারা সেপারেটেড,
প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি কি ইলেকট্রিক্যালি কোনো কানেকশন থাকে? থাকে না। ট্রান্সফরমারের মধ্যে প্রাইমারির সঙ্গে সেকেন্ডারির কোনো কানেকশনই থাকে না, মানে ইলেকট্রিক্যাল কানেকশন। যা হয় ম্যাগনেটিক লিঙ্কিং হয়। তাহলে এখানে আমরা যদি এই সেকেন্ডারি যে দুটো লিডস দেখালাম তার সঙ্গে যদি আমরা প্রাইমারির মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স এই মেগারের মাধ্যমে চেক করি, তাহলে আমরা অনেক হাই একটা ভ্যালু এক্সপেক্ট করি যে এই ইনসুলেশন রেজিস্ট্যান্স অনেক হাই আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সিটির মধ্যে ময়েশ্চার ঢুকে গেছে, সিটির মধ্যে প্রচুর ডাস্ট জমা হয়ে গেছে, বা সিটির মধ্যে এরকম রিপিটেটিভ স্পার্কিং এর জন্য ট্র্যাক ফরমেশন হয়ে গেছে, এবং তার ফলে কি হয়েছে, প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে যতটা ইনসুলেশন রেজিস্ট্যান্স আইডিয়ালি থাকা উচিত ছিল ততটা আর নেই, তার থেকে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু কমে গেছে। এটা আমরা শুধু প্রাইমারির সঙ্গে সেকেন্ডারিরই নয়, প্রাইমারির সঙ্গে আর্থের রেজিস্ট্যান্স চেক করে দেখতে পারি, সেকেন্ডারির সঙ্গেও আর্থের রেজিস্ট্যান্স চেক করে দেখতে পারি। তো আমরা যদি এরকম পরিস্থিতিতে একটা শর্টিং পাই, মানে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু তার থেকে কম পাই, সেটা হচ্ছে একটা লো ইনসুলেশন রেজিস্ট্যান্স কন্ডিশন। তো এটাও হচ্ছে একটা প্রবলেম, কমন একটা প্রবলেম, যেটা আমরা সুইচ গিয়ারের ক্ষেত্রে প্রায়শই দেখে থাকি। তাহলে এই পরিস্থিতিতে যে সিটিটা আছে, কারেন্ট ট্রান্সফরমার যেটা আছে, সেটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। অথবা এইরকম যদি হয় যে ইন্টারাপ্টারের মধ্যে কোনো একটা পার্টিকুলার ফেজে এরকম শর্ট দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই ফেজের ইন্টারাপ্টারটাকে চেঞ্জ করতে হবে এবং নতুন ইন্টারাপ্টার কানেকশন করতে হবে। এই ধরনের ট্রাবল শুটিং গুলো এইচটি সুইচ গিয়ারের ক্ষেত্রে করতে হয়। নেক্সট হচ্ছে যে রেজিস্ট্যান্স বিটুইন দ্য পোল টার্মিনালস ইজ টু হাই, গ্রেটার দ্যান 100 মাইক্রো ওহমস when the circuit breaker is in closed position। ঠিক আছে, এরকমও হয় যে এই যে আমাদের কন্ট্যাক্ট যেটা আছে সার্কিট ব্রেকারের, যে কন্ট্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, তো এই যে কন্ট্যাক্টস গুলো, এই একটা কন্ট্যাক্ট হয়ে গেল, এই যে কন্ট্যাক্ট বা এই কন্ট্যাক্ট বা এই কন্ট্যাক্ট, যখন আমাদের সার্কিট ব্রেকারটা ক্লোজ করবো, সার্কিট ব্রেকার ক্লোজ করলে তো এই কন্ট্যাক্টগুলো সব ঠেকে যাবে, একটা অন্যটার সঙ্গে ঠেকে যাবে। আপার কন্ট্যাক্ট অ্যান্ড লোয়ার কন্ট্যাক্ট এগুলো কিন্তু কানেক্টেড হয়ে যাবে, এরকম ভাবে কানেকশন হয়ে যাবে, মুভ করবে মেকানিক্যালি, একটা কন্ট্যাক্ট মুভ করবে এবং আরেকটার সঙ্গে টাচ করে যাবে, এই টাচিং গুলো করে যাবে। ঠিক আছে, তাহলে এরকম যদি টাচ করে যায়, তাহলে যখন আমার সার্কিট ব্রেকারটা অন কন্ডিশনে আছে, সেই অন কন্ডিশনে নিশ্চয়ই আমরা চাইবো কি, অন কন্ডিশনে আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের আপার এবং লোয়ার টার্মিনালের মধ্যে প্রচুর রেজিস্ট্যান্স আসুক, সেটা তো আমরা চাইবো না। যখন এটা অন হয়ে গেছে সার্কিট ব্রেকার, তখন আমরা কি চাইবো, যে আমাদের আপার এবং লোয়ারের মধ্যে যত পারে কম রেজিস্ট্যান্স থাকুক, এবং সেটা এতটাই কম, এটা হচ্ছে 100 মাইক্রো ওহম, এর থেকেও কম থাকুক। তো এই সার্কিট ব্রেকার অন অবস্থায় তার রেজিস্ট্যান্সটাকে চেক করার জন্য কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মিটার বলে একটা কিট পাওয়া যায়। সেই কিটের মাধ্যমে আমরা সার্কিট ব্রেকার অন অবস্থায় তার কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স মেজার করতে পারি। তো যদি দেখা যায় যে সার্কিট ব্রেকার অন অবস্থাতেও তার কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি আছে, মানে 100 মাইক্রো ওহমের থেকে বেশি আছে, সেক্ষেত্রে কিন্তু ওটা অ্যাকসেপ্ট করা যাবে না। সেক্ষেত্রে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স আমাদের পারমিসিবল লিমিটস এর মধ্যে থাকবে না, তখন এই কন্ট্যাক্টটাকে চেঞ্জ করতে হবে, মানে এই সার্কিট ব্রেকারের এই ইন্টারাপ্টারটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এটাও একটা কমন ট্রাবল যেটা আমরা সুইচ গিয়ারের ক্ষেত্রে প্রায়শই দেখতে পাই। নেক্সট হচ্ছে যে এক্সটার্নাল ফ্ল্যাশ ওভার অফ দ্য সিটি অর পিটি ডিউ টু ইনসুলেশন ফেইলিওর। এই যে সিটি বা পিটি, যেগুলো আমাদের সার্কিট ব্রেকার যে সুইচ গিয়ার সিস্টেম, সেই সুইচ গিয়ারের মধ্যে সিটি পিটিও থাকে, এরকম সিটি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে পোটেনশিয়াল ট্রান্সফরমারও থাকে। পোটেনশিয়াল ট্রান্সফরমারের মাধ্যমে আমরা কি করি, সেখান থেকে আমরা আমাদের সেখানে 3টে ফেজের টার্মিনাল ঢোকে, রেড ইয়েলো ব্লু 3টে ফেজের ওখানে কানেকশন ঢুকবে, এবং সেখান থেকে আমরা সেকেন্ডারিতে কি পাই, সেকেন্ডারি থেকে আমরা ভোল্টেজ রেটিংটা পেয়ে যাই। মানে এই আমাদের যে পিটি পোটেনশিয়াল ট্রান্সফরমার, সেই পিটির সেকেন্ডারি থেকে, পিটিও এরকম একটা একটা থ্রি লিন পিটি হয়, ড্র আউট টাইপ পিটি হয়। তো সেই পিটির যে সেকেন্ডারি, সেখান থেকে আমরা ভোল্টেজটা দেখতে পাই যে কত ভোল্টেজ অ্যাকচুয়ালি এখানে আছে, কত ভোল্টেজ পিটি সেকেন্ডারিতে ইনডিউসড হচ্ছে, সেটা আমরা পেয়ে যাই। এখন হয় কি, অনেক সময় পিটির যে কন্ট্যাক্টস গুলো আছে, এটাও একটা, এর ভেতরেও অনেক ইনসুলেশন থাকে, আর যেরকম সিটির মধ্যে ইনসুলেশন আছে রেজিন কাস্ট, সেরকম পিটিটাও রেজিন কাস্ট, এর মধ্যেও এরকম অনেক ইনসুলেশন আছে। তো কোনো কারণে যদি এই ইনসুলেশনের মধ্যে কোনো স্পার্কিং হয় বা কোনো ফ্ল্যাশ ওভার হয়, তাহলে সেটা একটা শর্ট সার্কিট পাথ প্রোভাইড করবে। এবং এরকম যদি শর্ট সার্কিট হয়ে যায়, যেখানে সিটি অথবা পিটিতে কোনো শর্ট সার্কিট হয়েছে, তার জন্য কিন্তু আমাদের যে লাইন কারেন্ট, সেটা আর নর্মাল রাস্তায় ফ্লো না করে যে সেখানে শর্ট সার্কিট পাথ পাচ্ছে সেখান দিয়েই ফ্লো করবে, তাহলে সিস্টেমের মধ্যে একটা ফল্ট ক্রিয়েট করবে এটা। তখন সেই পজিশনেও কিন্তু আমরা সার্কিট ব্রেকারটাকে অন করতে পারবো না, কারণ সেখানে অলরেডি ফল্ট হয়ে গেছে, তাহলে সেখানেও কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। সুতরাং এই পিটি এবং সিটি, পোটেনশিয়াল ট্রান্সফরমার এবং কারেন্ট ট্রান্সফরমার, এদের মধ্যেও যে প্রবলেমসগুলো হয়,
সেই প্রবলেমসগুলো কিন্তু আমাদের অ্যাজ এ কমন প্রবলেম ফর সুইচ গিয়ার হিসাবে আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে, এটাও একটা কমন প্রবলেম। আর একটা হচ্ছে স্যাচুরেশন অফ দ্য সিটি। সিটির কোরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তার যে রেটেড কারেন্ট তার থেকে যদি আমরা বেশি কারেন্ট ফ্লো করাই, তাহলে একটা সময় সিটির কোরটা স্যাচুরেট হয়ে যায়। মানে ধরো একটা সিটি, তার ধরো কারেন্ট রেটিং হচ্ছে, সে সাপোজ 200 অ্যাম্পিয়ার কারেন্ট প্রাইমারিতে ম্যাক্সিমাম যেতে পারে। মানে এই সিটিটাকে যখন আমরা কানেক্ট করেছি, তার যে আমার এই যে বার, এই যে দেখতে পাচ্ছ এই লাইন আর এই যে লাইন, এই লাইনের মধ্যে হয়তো সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ার কারেন্ট এই সিটিটা অ্যালাউ করতে পারে। এখন যদি আমরা এই 200 অ্যাম্পিয়ারের সিটিটাকে একটা সার্কিটে কানেক্ট করি এবং তারপরে সেই সার্কিটে যে লোডিং, ক্রমাগত সিটিটাকে আমরা হয়তো 250 অ্যাম্পিয়ারে রান করাতে থাকি, তাহলে কি হবে? যদি তার রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট আমরা ক্রমাগত সিটির মধ্যে দিয়ে ফ্লো করাতে থাকি, তাহলে সিটির কোরটা স্যাচুরেটেড হয়ে যাবে। তার আর মানে ফ্লাক্সের জন্য, তার মধ্যে যে ফ্লাক্স ইনডিউসড হচ্ছে, সেই জন্য কি হয়, প্রাইমারিতে যে কারেন্ট হয় তার তার করসপন্ডিং কারেন্টে সেকেন্ডারিতে ইনডিউস করে। এখন যখন সিটির কোরটাই স্যাচুরেট করে যাবে, তখন প্রাইমারিতে কারেন্ট বাড়ালেও সেকেন্ডারি কারেন্ট কিন্তু আর বাড়বে না। একটা সময়ে সিটির কোরটা স্যাচুরেট করে যাবে, সিটির ক্যারেক্টারিস্টিকটা এইরকম হয়ে যাবে। সেকেন্ডারি কারেন্ট প্রথমত প্রাইমারির সঙ্গে বাড়বে, কিন্তু তারপরে একটা জায়গায় গিয়ে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই যে জায়গাটা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের নি পয়েন্ট। এই নি পয়েন্টের পরে যখনই আমরা এটাকে অপারেট করাবো, সিটির কোর কিন্তু স্যাচুরেট করে গেছে। এবং সিটির কোর যদি স্যাচুরেট করে যায়, তাহলে কারেন্ট বাড়লেও, প্রাইমারি কারেন্ট বাড়লেও সেটা কিন্তু সেকেন্ডারি কারেন্টে আর রিফ্লেক্ট করবে না। আর সেকেন্ডারিতে যদি রিফ্লেক্ট না করে, তাহলে সিটির সেকেন্ডারি থেকেই তো কারেন্টটা আমাদের রিলেতে যাচ্ছে, সুতরাং রিলেও বুঝতে পারবে না সার্কিটে কারেন্ট বেড়ে গেছে না কমে গেছে। রিলে যদি না বুঝতে পারে, তাহলে সুইচ গিয়ার ঠিকমতো অপারেট করবে না। সুতরাং সিটি কোরের স্যাচুরেশন ঘটনাটাও একটা কমন প্রবলেম ইন কেস অফ সুইচ গিয়ার। তো এরকম যদি হয় যে সিটির কোর যদি স্যাচুরেট করে যায়, সেক্ষেত্রে সিটিটাকে আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে। ঠিক আছে, সিটিটাকে রিপ্লেস করে দিতে হবে। এই ধরনের কিছু কিছু প্রবলেম, কমন প্রবলেম, যেগুলো আমরা এখানে ডিসকাস করলাম, যে সুইচ গিয়ারের ক্ষেত্রে এই প্রবলেমসগুলো দেখা যায়। এখানে একটা ব্লগ আছে, এখানে তোমরা দেখতে পারো যে কমন যে কিছু কিছু প্রবলেম, এই ব্লগটা তোমরা পড়ে দেখতে পারো যে কি কি ধরনের প্রবলেম একটা সুইচ গিয়ারের মধ্যে হয়। ঠিক আছে, এখানে এইচবি সুইচ গিয়ার সম্পর্কে ডিটেলে বলেছে। তো এই ব্লগটা তোমরা পড়ে দেখতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা একজন পার্সোনাল, সে একটা সুইচ গিয়ারে কাজ করছে, এরকম একটা এইচবি সুইচ গিয়ার। ঠিক আছে, এই যে জিনিসটাকে বাইরে বার করে রেখেছে দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এটা হলো আমাদের কি বলতো, এটা কি, এই জিনিসটা কি, এটা হলো অ্যাকচুয়ালি সার্কিট ব্রেকার। ঠিক আছে, এটা হলো সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারে দেখো তিনটে, এই দিকের যে খয়েরি রঙে দেখতে পাচ্ছ, এইটা, 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 এবং এই দিকের এইটা, এইটা এবং এইটা, এই তিনটে কি, এগুলো হচ্ছে পোলস। ঠিক আছে, একটা দিয়ে ইনকামিং লাইন ঢুকবে, যেখানে থেকে যে বাসবারে আমরা এই সুইচ গিয়ারটাকে কানেক্ট করবো বা সার্কিট ব্রেকারটাকে কানেক্ট করবো, একটা দিক দিয়ে ঢুকবে আর আরেকটা দিক দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারের মধ্যে আমাদের কিভাবে মেইনটেনেন্স করতে হয় সেটা এখানে বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে তার মধ্যে কমন কি কি প্রবলেমস দেখা দিতে পারে সেগুলো এখানে ডিসকাস করা হয়েছে। যেমন ধরো এই সার্কিট ব্রেকার, এটাও একটা সার্কিট ব্রেকার দেখানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আউটডোর টাইপ, এটা হচ্ছে আউটডোর টাইপ মেনলি সার্কিট ব্রেকার। এগুলো ইনডোরে নয়, আগেরটা ছিল ইনডোর। এটা হচ্ছে কন্ট্রোল রুমের ভেতরে থাকবে, এরকম সুইচ গিয়ার কন্ট্রোল রুমের ভেতরে থাকে, এই জাতীয় সুইচ গিয়ারগুলো। আবার হচ্ছে আউটডোর টাইপ সার্কিট ব্রেকারস হয়। আউটডোর টাইপ হচ্ছে এই জাতীয় যে সুইচ গিয়ার, এগুলো হচ্ছে আউটডোর টাইপ। এইখানে দেখো, এইগুলো হচ্ছে এক একটা পোল। ঠিক আছে, সেখানেও পোলের মধ্যে এইখানে একটা এই যে মাঝের যে সাদা রঙের অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো মাঝের সাদা রঙের অংশ, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারাপ্টার। ঠিক আছে, এখানে ইন্টারাপ্টারটা আছে, মানে একটা কন্ট্যাক্ট যে ব্রেক হচ্ছে বা মেক হচ্ছে, কন্ট্যাক্টগুলো যে ক্লোজ হচ্ছে বা ওপেন হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু এই সাদা অংশটার মধ্যেই ঘটে। সমস্ত ব্যাপারটা কিন্তু এই সাদা অংশের মধ্যেই ঘটে। তাহলে এখানে একটা কমন প্রবলেম কি হয়, এটা হচ্ছে আউটডোর একটা পোর্সেলিন ক্লাড ভ্যাকিউম সার্কিট ব্রেকার। এক্ষেত্রে পোল বার্স্টিং হয় অনেক সময়, মানে এত হিউজ একটা স্পার্কিং হয় বা ওভার ভোল্টেজ চলে আসে,
বা কোনো একটা শর্ট সার্কিট হয়, তার জন্য এখান দিয়ে কারেন্ট ফ্লো হয়ে একটা সময় পোলগুলো যেগুলো হচ্ছে পোর্সেলিনের তৈরি হয় সেগুলো বাস্ট করে যায়। এটা একটা কমন প্রবলেম আউটডোর সুইচ গিয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনডোর যে সুইচ গিয়ার, সেখানে হচ্ছে কি সাপোর্ট ইনসুলেটারের ফেলিও। এটা হচ্ছে একটা ইনডোর সুইচ গিয়ার, এগুলো কন্ট্রোল রুমের ভেতরে থাকে। যে বাস বার সেখানে কানেক্টেড থাকে এই সুইচ গিয়ার, এটা কন্ট্রোল রুমের ভেতরে। এখানে যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে এটাকে আমি একটু জুম করে দেখাই। এই ছবিতে যদি আমরা জুম করে দেখি, তাহলে দেখো এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা, এই একটা দেখো, এইটা অ্যাকচুয়ালি আমাদের একটা ফেজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তো সাইড থেকে দেখছি, আমরা সামনের দিক থেকে দেখছি না, আমরা সাইড ভিউ দেখছি। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এগুলো কি, এটা হচ্ছে বাস বার। এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে কিন্তু বাস বার, মানে যেটা আমাদের বাস বারের সঙ্গে যুক্ত হবে। উপরেও সেরকম বাস বার আছে, ঠিক আছে, উপরেও হচ্ছে এরকম বাস বারের সঙ্গে যুক্ত আছে। আর এই যে আমরা একটা ফেজের দেখতে পাচ্ছি, উপরের যে সাদা অংশ, এটা হচ্ছে একটা পোলের অংশ, আর নিচের অংশটা হচ্ছে পোলের অংশ, মানে একটা পার্টিকুলার ফেজের জন্য। আর মাঝের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা, এই অংশটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারাপ্টারটা আছে, এই অংশটা অ্যাকচুয়ালি ইন্টারাপ্টার আছে। আর এই দিকটায় যেটা যে স্ট্রাকচারের উপরে এই জিনিসটা দাঁড়িয়ে আছে, হোল্ড করে আছে, এই যে খয়েরি রঙের অংশটা, এইটা, এই এই অংশটা, এবং এই এই যেটা, এটা হচ্ছে সাপোর্ট ইনসুলেটর। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সাপোর্ট, মানে এদের সাপোর্টেই টোটাল স্ট্রাকচারটা হোল্ড করে আছে। তাহলে এই যে সাপোর্ট ইনসুলেটর, এগুলো তো এক ধরনের ইনসুলেটর, এগুলো পোর্সেলিনের তৈরি হতে পারে। এবার এই যে সাপোর্ট ইনসুলেটর, এগুলোতে যদি স্পার্কিং হয় বা এগুলো যদি ফ্ল্যাশ ওভার হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে এই জিনিসটার মধ্যে যে কারেন্ট, এই বাসবারের মধ্যেকার যে কারেন্ট, সেটা তো এই সাপোর্ট ইনসুলেটর দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সার্কিট ব্রেকার কাজ করবে না বা সুইচ গিয়ারটা ফেলিওর হয়ে যাবে। এই যতক্ষণ না সার্কিট ব্রেকারের এই যে সাপোর্ট ইনসুলেটর এগুলোকে রিপ্লেস করা হচ্ছে, ততক্ষণ কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এইটা হচ্ছে ধরো মানে ভেতরের সারফেসটা, এই যে আমাদের যে জিনিসটাকে বাইরে বার করে এনেছে, এই যে জিনিসটা, এই যে এইটাকে বলা হয় সার্কিট ব্রেকারের ট্রলি। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় সার্কিট ব্রেকারের ট্রলি। কোনটাকে, এই জিনিসটাকে, এটা হচ্ছে ট্রলি। এটাকে বাইরে বার করে আনা যায়, এবং সেটা কোথায় ইন জেনারেল ঢুকে থাকে, সেটা হচ্ছে এই যে চেম্বারের মধ্যে ঢুকে থাকে। সেই চেম্বারের মধ্যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ সাদা রঙের, সাদা রঙের অংশটা হচ্ছে শাটার। ঠিক আছে, এই শাটার সরালেই আমরা বাস বার দেখতে পাবো। এই শাটারটা জেনারেলি পড়ে আছে বলে আমরা বাসবারের অংশগুলো পিছনে আছে ওটাকে দেখতে পাচ্ছি না। তো এই ইনসুলেটিং শাটারের সারফেসের ট্র্যাকিং যদি হয়, মানে এই যে শাটারের সারফেস দেখতে পাচ্ছি, এই শাটার সারফেসে যদি ট্র্যাকিং হয়, ট্র্যাকিং মানে কি, এই সারফেসের উপরে কারেন্ট কন্ডাক্টিং পাথ যদি তৈরি হয়ে যায়, দ্যাট ইন্ডিকেটস যে সেখানে আমাদের কিন্তু একটা সম্ভাবনা আছে যে স্পার্কিং হওয়ার, বা সেখানে একটা ইনসুলেশন ফেলিওরের একটা সম্ভাবনা আছে। আর অনেক সময় হয় কি, ভ্যাকিউম ইন্টারাপ্টারটাই ব্রেক করে যায়। সার্কিট ব্রেকার চলতে চলতে অনেক সময় দেখা যায় যে ভিআই যেটা আছে, এই যে খয়েরি রঙের অংশটা আমি দেখিয়েছি, এই যে এই অংশটা, এটাই হচ্ছে আমাদের ভ্যাকিউম ইন্টারাপ্টার। এই ভ্যাকিউম ইন্টারাপ্টার অনেক সময় বাস্ট করে যায়। ওভার কারেন্ট যদি এর মধ্যে ফ্লো করে, এক্সেসিভ কারেন্ট ফ্লো করে, যদি এক্সেসিভ ফল্ট কারেন্ট, একটা সময় কিন্তু দেখা যায় যে এই ভ্যাকিউম ইন্টারাপ্টার বাস্ট করে গেছে। এবং ভ্যাকিউম ইন্টারাপ্টার ব্রাস্ট করে গেলে কিন্তু সেই সার্কিট ব্রেকারটাকে আর মানে সেই মুহূর্তে ইউজ করা যাবে না, যতক্ষণ না আমরা সেটার আবার রি-ইনসুলেশন করছি এবং নতুন সেখানে আমরা ভ্যাকিউম সার্কিট ব্রেকারকে লাগাচ্ছি, ততক্ষণ কিন্তু সেই সার্কিট ব্রেকারটাকে আর রিইউজ করা যাবে না মেনটেনেন্স না করে। আর একটা হচ্ছে সিটি এবং পিটির ফেলিওর। ঠিক আছে, সিটি পিটির ফেলিওর যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। আর আরো কিছু কিছু মেকানিক্যাল প্রবলেম হয়, যেগুলো হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারের ভেতরে আমি বলেছিলাম যে স্প্রিং চার্জিং একটা সিস্টেম থাকে। সার্কিট ব্রেকারের মধ্যে স্প্রিং অপারেটেড একটা সিস্টেম থাকে, সেটা আমি একটু দেখিয়ে দিই। স্প্রিং চার্জিং একটা সিস্টেম থাকে সার্কিট ব্রেকারের মধ্যে।
এই যে সার্কিট ব্রেকারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা, এটা একটা কালো রঙের, এটা কি, এটা হলো একটা স্প্রিং। এটা একটা স্প্রিং আছে, এরকম কিছু কিছু স্প্রিং থাকে, ঠিক আছে। তো এই যে স্প্রিংটা, এই স্প্রিং গুলোকে নিজের থেকে কিন্তু চার্জ হয় না, স্প্রিং গুলোকে চার্জ করতে হয়। সেই চার্জিং এর জন্য এখানে মোটর থাকে। সার্কিট ব্রেকারের মধ্যে এই যে স্প্রিং গুলো, একটা ক্লোজিং স্প্রিং, একটা থাকে ওপেনিং স্প্রিং, সেটা এখানে দেখা যাচ্ছে না, আরেকটা স্প্রিং। কিন্তু এই যে স্প্রিং গুলো, এগুলোকে ক্লোজ, মানে এগুলোকে, মানে স্প্রিংটার একটা সার্টেন দৈর্ঘ্য এরকম থাকে ধরো, এবার তার থেকে তাকে ইলংগেট করবার জন্য, তাকে লম্বা করবার জন্য, ইলংগেট করবার জন্য ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেটার জন্য দরকার হয় মোটর, ঠিক আছে। তো সেই স্প্রিংটাকে চার্জিং করবার জন্য যে সিস্টেম আছে, তারও যদি ফেলিওর হয়, তাহলে সার্কিট ব্রেকারের যে স্প্রিং সেটা চার্জ হবে না, এবং স্প্রিং যদি চার্জ না হয়, সার্কিট ব্রেকারের যে কন্ট্যাক্টস গুলো, যে এই যে আমাদের রডটা দেখতে পাচ্ছ, এই যে সার্কিট ব্রেকারের ভেতরে এই যে রডটা, এই যে রডটা, এই রডটাকে অপারেট করানোর জন্য এই স্প্রিংটা রেসপন্সিবল, ঠিক আছে। এই স্প্রিং থেকেই, এই স্প্রিং এর সঙ্গে এই রডটা কানেক্টেড থাকে। তাহলে স্প্রিং যখন অপারেট করে, এই রডটা অপারেট করে, এবং এই রডের সঙ্গে যে মেকানিক্যাল সুইচ কানেক্টেড আছে, সেটাই আলটিমেটলি সার্কিট ব্রেকারের কন্ট্যাক্টস গুলোকে ওপেন অথবা ক্লোজ করে। সুতরাং এই স্প্রিং চার্জিং মেকানিজমটা খুবই ভাইটাল, ঠিক আছে। সুতরাং এইটা যদি কাজ না করে, তাহলে সার্কিট ব্রেকারের টোটাল অপারেটিং ব্যাপারটাই কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবং সার্কিট ব্রেকার অনেক সময় ক্লোজ হতে চায় না। সার্কিট ব্রেকার নট ক্লোজিং, সেটা হচ্ছে স্প্রিং চার্জিং মোটর ওটাকে ঠিকমতো চার্জ করতে পারে না, অথবা মোটরের যে শ্যাফট সেটা ব্রোকেন হয়ে যেতে পারে। এই জাতীয় প্রবলেম এগুলো সার্কিট ব্রেকারের মধ্যে কমনলি দেখতে পাওয়া যায়। অথবা অনেক সময় সার্কিট ব্রেকারের মধ্যে এরকম দুটো কয়েল থাকে, ঠিক আছে। এই যে কয়েল, এই যে কয়েল গুলো তোমরা দেখতে পাচ্ছ, কয়েল মানে কিছুই না, কয়েল হচ্ছে অ্যাকচুয়ালি ওই কন্ট্যাক্টটা। এই যে কয়েলস গুলো দেখতে পাচ্ছ এখানে, এই যে জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে, এই একটা ছবি আমি নিয়ে এলাম, জেনারেল একটা কয়েলের ছবি কিরকম দেখতে হয় দেখানোর জন্য। এইটা হচ্ছে একটা কয়েল, ঠিক আছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ হলুদ রঙের র্যাপ করা আছে, এটা হচ্ছে একটা কয়েল। মানে এর মধ্যে অ্যাকচুয়ালি এরকম একটা সলিনয়েড আছে, একটা সলিনয়েড আছে, এবং তার উপরে এরকম কয়েল জড়ানো আছে, ঠিক আছে, কয়েল জড়ানো আছে। তো যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তখনই কি হয়, কারেন্টটা এই কয়েল সলিনয়েডটা এনার্জাইজড হয়, এবং এটাকে টেনে নেয়, এবং এর যে কন্ট্যাক্টস গুলো আছে সেগুলো চেঞ্জ হয়। এখানে এই কয়েলস গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এবং এটা আর একটা কয়েল, ঠিক আছে। এখানে দুটো কয়েল দেখানো হয়েছে। তো অনেক সময় হয় কি, এই যে কয়েলস গুলো, এই কয়েলস গুলো হচ্ছে ডিস্টার্ব হয়ে যায়, বা কয়েল গুলো খারাপ হয়ে যায় বা পুড়ে যায়। তো এগুলো যদি পুড়ে যায়, এর জন্য দুটো কয়েল এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ক্লোজিং এর জন্য, এটা হচ্ছে ক্লোজিং কয়েল, আর একটা হচ্ছে আমাদের ট্রিপিং কয়েল। তো সার্কিট ব্রেকারের যে ক্লোজিং এবং ট্রিপিং কয়েল, এগুলো যদি কোনো কারণবশত পুড়ে যায়, তাহলে সার্কিট ব্রেকার ঠিক মতো কাজ করবে না, সুইচ গিয়ার ঠিক মতো কাজ করবে না। তো এটা একটা কমন প্রবলেম, এটা আমাদের সুইচ গিয়ারের মধ্যে আমরা প্রায়শই দেখতে পাই, ঠিক আছে। এবং হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্টস, অক্সিলারি কন্ট্যাক্টস যেগুলো আছে, সেগুলো হচ্ছে সার্কিট ব্রেকারের যে ফ্রন্ট প্যানেল, সেই ফ্রন্ট প্যানেলের মধ্যে এরকম অক্সিলারি কন্ট্যাক্টস গুলো যাওয়ার একটা একটা জায়গা থাকে, ঠিক আছে। অনেক সার্কিট ব্রেকার থেকে এই সমস্ত তারগুলো এসে এখানে জমায়েত হয়, ঠিক আছে। অক্সিলারি কন্ট্যাক্টস এর যে টার্মিনালস, সার্কিট ব্রেকারের মধ্যে অক্সিলারি কিছু কন্ট্যাক্টস থাকে, সেই অক্সিলারি কন্ট্যাক্টসের যে তারগুলো, করসপন্ডিং যে ওয়্যারস গুলো, সেগুলো হচ্ছে প্যানেলের মধ্যে চলে আসে। সার্কিট ব্রেকারের যে প্যানেল আছে, যদি দূরবর্তী প্যানেল হয় তাহলে সিআর প্যানেল, কন্ট্রোল অ্যান্ড রিলে প্যানেল, অথবা যদি সার্কিট ব্রেকারের ওইখানেই থাকে কন্ট্রোল প্যানেলটা, তাহলে তার সামনে ফ্রন্ট প্যানেলে এই সমস্ত তারগুলো, এই যে তারগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা তার, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা তার। এই তারগুলো কোথা থেকে এসছে? এগুলো হচ্ছে সার্কিট ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্টস থেকে এসছে। এই তারগুলো সার্কিট ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্টস থেকে এসছে। এবার এই যে অক্সিলারি কন্ট্যাক্টসে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই তারগুলোতে ঠিকমতো কারেন্ট আসবে না, যে যে ব্যাপারটা হওয়া উচিত, যে তারের মধ্যে যে কারেন্ট আসা উচিত, বা যেগুলো ক্লোজ অথবা ওপেন সিগন্যাল আসা উচিত, সেই ব্যাপারগুলো ঠিকমতো হবে না। তো অক্সিলারি সুইচে যদি কোনো প্রবলেম হয়,
সার্কিট ব্রেকারের মধ্যে, তাহলেও কিন্তু সার্কিট ব্রেকার ঠিকমতো ফাংশনিং করবে না। ঠিক আছে? এই দেখো একটা অক্সিলারি সুইচ এখানে দেখানো হয়েছে। এই অক্সিলারি সুইচগুলো থেকে অনেকগুলো ক্লোজ আর ওপেন কন্ট্যাক্টস কিন্তু আসে। সেইগুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে সুইচ গিয়ারের মধ্যে প্রবলেম দেখা দেবে এবং সুইচ গিয়ার ঠিকমতো কাজ করবে না। তো এই সমস্ত কমন প্রবলেমসগুলো আমরা সুইচ গিয়ারের ক্ষেত্রে দেখতে পাই। এগুলোকে রেকটিফাই করে তবে ট্রাবল শুটিং করা যেতে পারে। ঠিক আছে? তোমরা এটা একটু ভালো করে দেখতে পারো, এই ব্লগটা ডিটেলে বলা হয়েছে। নেক্সট হচ্ছে যে কমন ট্রাবলস ইন দা ব্যাটারি। ব্যাটারির মধ্যে কমন ট্রাবল কি হতে পারে? তো ব্যাটারিটা কোথায় লাগে? ব্যাটারিটা অ্যাকচুয়ালি লাগে কোথায়? এই যে আমাদের সার্কিট ব্রেকার বা সুইচ গিয়ার সাবস্টেশনের ক্ষেত্রে বা যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনে যে সুইচ গিয়ার, সেখানে যে এই যে সার্কিট ব্রেকারসটা আছে, এই যে সার্কিট ব্রেকার আমরা দেখতে পাচ্ছি, এই যে সার্কিট ব্রেকার আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিট ব্রেকারগুলো তো চলছে। এগুলো কিসে চলছে? এখানে তো এসি পাওয়ার নিয়েই কাজ হচ্ছে। সার্কিট ব্রেকারের মধ্যে তো কোনো ডিসি পাওয়ারের কাজ হচ্ছে না। সার্কিট ব্রেকারের মধ্যে আমাদের এসি পাওয়ার এসে ঢুকছে, থ্রি ফেজ এসি ঢুকছে এবং থ্রি ফেজ এসি এদিক দিয়ে ঢুকছে, হয়তো এদিক দিয়ে ঢুকছে আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই তো হচ্ছে। তাহলে ডিসিটা কোথায়? ডিসিটা হচ্ছে এই যে সার্কিট ব্রেকারের যে অপারেটিং মেকানিজম, মানে যে কন্ট্রোলিং মেকানিজম, কন্ট্রোলিং এর জন্য আছে রিলে। ঠিক আছে? কন্ট্রোলিং এর জন্য আছে হচ্ছে রিলে। সেই রিলে সিস্টেমের মধ্যে যে সাপ্লাইটা দেওয়া হয় সেইটা কিন্তু এসিতে কাজ করে না। কন্ট্রোল সিস্টেম যেটা আছে, কন্ট্রোল ওয়্যারিং ইন দ্য সার্কিট ব্রেকার, সেইটা কিন্তু করা হয় থ্রু ডিসি। এবার এই রিলের মধ্যে যে ডিসি সিস্টেমটা দিতে হবে, সেই ডিসিটা দেবো কোথা থেকে? তো এই ডিসি দেওয়ার জন্য সুইচ গিয়ারের কিন্তু একটা বা সাবস্টেশনে কিন্তু একটা ডিসি সিস্টেম প্রোভাইড করবার জন্য সেখানে ব্যাটারি সেটের প্রয়োজন আছে, ব্যাটারির প্রয়োজন আছে। ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা সাবস্টেশনে কিন্তু আমরা ব্যাটারি অবশ্যই দেখতে পাবো, ব্যাটারি ব্যাংক থাকে। ঠিক আছে? এবং সেইখানে যে ব্যাটারি ইউজ করা হয় সেগুলো হচ্ছে ইন জেনারেল হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। ঠিক আছে? লেড অ্যাসিড ব্যাটারি সেখানে ইন জেনারেল ইউজ করা হয়। এবং সেই যে ব্যাটারি, সেই ব্যাটারির মধ্যে আমাদের লেড অ্যাসিড ব্যাটারি যদি তোমরা দেখো ডায়াগ্রামে, তাহলে দেখতে পাবে লেড অ্যাসিড ব্যাটারি। কভার হয়ে আছে এখানে, এখানে বোঝা যাচ্ছে না। তো এই দেখো লেড অ্যাসিড ব্যাটারি বেসিক্যালি এইরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে? লেড অ্যাসিড যে ব্যাটারি সাবস্টেশনের জন্য যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে এরকম লেড অ্যাসিড ব্যাটারি। এখানে ইলেকট্রোলাইট হিসাবে যেটা আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে ডাইলিউট H2SO4 ইউজ করা হয়। এবং যে আমাদের ইলেকট্রোডস, মানে একটা যে থাকে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড, ক্যাথোড এবং অ্যানোড হিসাবে এখানে ইউজ করা হয় PbO2 এবং পিবি, মানে লেডের রড এখানে ইউজ করা হয় ফর দ্য পারপাস অফ ইলেকট্রোডস, একটা অ্যানোড এবং একটা ক্যাথোড। এবং এখানে ইলেকট্রোলাইট হিসাবে ডাইলিউট H2SO4 এখানে থাকবে। যদি থাকে তাহলে কি হবে, ইলেকট্রোলাইটিক মানে এর মধ্যেকার যে
কেমিক্যাল রিয়াকশন যেটা হবে, কেমিক্যাল যে রিয়াকশন হবে সেই কেমিক্যাল রিয়াকশনের ফলে এখানে একটা ভোল্টেজ, মানে ব্যাটারির যে অ্যানোড এবং ক্যাথোড যে টার্মিনাল, সেখানে ভোল্টেজ উৎপন্ন হবে এবং সেই যে ভোল্টেজটা উৎপন্ন হবে সেই ভোল্টেজটা আমাদের ডিসি হিসাবে কাজ করবে। এখন এখানে এই যে ব্যাটারি, লেড অ্যাসিড যে ব্যাটারি, সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি ব্যাটারি। এগুলো কি ধরনের ব্যাটারি? এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। সেকেন্ডারি ব্যাটারি কারণ কি? কারণ এই ব্যাটারিগুলোকে আমরা পুনরায় রিচার্জ করতে পারি, মানে চার্জিং এবং রিচার্জিং করা যায় বলে এই ধরনের ব্যাটারিকে বলা হয় সেকেন্ডারি ব্যাটারি। আর যে ধরনের ব্যাটারিকে আমরা একবার খালি চার্জিং করে, মানে রিচার্জ যাকে আর করা যায় না, যেমন হচ্ছে যেমন পেন্সিল ব্যাটারি, যেমন যেগুলো আমাদের এ অথবা এ এ টাইপ যে ব্যাটারি, যেগুলো আমরা টিভি রিমোট বা টর্চ ইত্যাদি জায়গাতে যে সমস্ত ব্যাটারিগুলো আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে প্রাইমারি ব্যাটারি। কিন্তু যে ব্যাটারিকে আমরা পুনরায় চার্জ করতে পারি সেগুলো হচ্ছে কিন্তু সেকেন্ডারি ব্যাটারি। তো সেকেন্ডারি ব্যাটারির মধ্যেই পড়বে আমাদের এই লেড অ্যাসিড ব্যাটারি, এবং এই লেড অ্যাসিড ব্যাটারি জেনারেলি সাবস্টেশনে ব্যবহার করা হয় ফর দ্য ডিসি। যেটা ডিসিটা আমাদের প্রয়োজন হয় কিসের জন্য? না সার্কিট ব্রেকার, যেটা কন্ট্রোল মেকানিজম, তার কন্ট্রোল সার্কিটকে চালনা করবার জন্য ওই ডিসির দরকার, এবং সেই ডিসিটা প্রোভাইড করে কি এরকম লেড অ্যাসিড ব্যাটারি থাকে। ঠিক আছে, এরকম লেড অ্যাসিড ব্যাটারি থেকে আমরা এই ডিসিটা পেয়ে থাকি। এখন এতে প্রবলেম কি কি হতে পারে? প্রবলেম হতে পারে যে ব্যাটারি গিভিং লো আউটপুট ইন কম্পারিজন টু ইটস রেটেড ক্যাপাসিটি, মানে ব্যাটারির যে ক্যাপাসিটিটা বলা আছে তার থেকে ওটার আউটপুট কম দিচ্ছে। কম দিচ্ছে মানে ধরো ব্যাটারির আউটপুট বলে দিচ্ছে 75 অ্যাম্পিয়ার আওয়ার, 75 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির হয়তো ক্যাপাসিটি, এবার ব্যাটারি হয়তো 75 অ্যাম্পিয়ারের জায়গায় হয়তো 40 অ্যাম্পিয়ার আওয়ার দিচ্ছে। তার মানে কি ব্যাটারির যে আউটপুট রেটেড ক্যাপাসিটি যেটা আছে তার নেম প্লেটে যেটা লেখা আছে তার থেকে কম আউটপুট দিচ্ছে। এটা একটা কমন ট্রাভেল, খুব কমন একটা ট্রাভেল, আমরা এটা ব্যাটারির ক্ষেত্রে প্রায়শই দেখতে পাই। নেক্সট হচ্ছে যে ভেরি হাই টেম্পারেচার ডিউরিং চার্জিং অফ দ্য ব্যাটারি, মানে ব্যাটারিটা আমরা যখন একবার চার্জ করি আবার ডিসচার্জও করা যায়। এই ব্যাটারি হচ্ছে এমন ব্যাটারি যেগুলো হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি, মানে একে এর মধ্যে যে ডিসি সেটাকে আমরা ইউজ করতে পারি। এবার যত ইউজ করবো এর মধ্যে তো এটা তো ব্যাটারিটা ক্রমশ তার ভোল্টেজ কমতে থাকবে, মানে তার টার্মিনালে যে তার মধ্যে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা স্টোর হয়েছিল তার পরিমাণটা ক্রমশ ক্রমশ কমতে থাকবে। যত সে চার্জ এক্সটার্নাল সার্কিটে দিতে থাকবে তত তার মধ্যে নিজস্ব চার্জের স্টোরেজ যেটা ছিল সেটা তো কমতে থাকবে। তাহলে তখন আবার তাকে রিচার্জ করতে হবে। এই রিচার্জিং এর জন্য ব্যাটারি চার্জার সার্কিট হয়, সেই চার্জারের মাধ্যমে আমরা ব্যাটারিটাকে পুনরায় চার্জিং করতে পারি। এবার সেই যে চার্জিং প্রসিডিওরটা করব, তো সেটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ব্যাটারিটা খুব বেশি হিটেড হয়ে যাচ্ছে, খুব গরম হয়ে যাচ্ছে। এটাও একটা কমন ট্রাবল যেটা দেখা যায় ব্যাটারি ক্ষেত্রে। নেক্সট হচ্ছে যে আনইকুয়াল সেল ভোল্টেজেস, মানে এখানে যে ব্যাটারিগুলো থাকে এটা আমাদের একটা সিঙ্গেল ব্যাটারি, কিন্তু সাবস্টেশনে এরকম একটা সিঙ্গেল ব্যাটারি থাকে না। কিন্তু সাবস্টেশনে কিরকম থাকে এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ব্যাটারি সেট আছে। এই ব্যাপারটা যদি আমরা ভালো করে দেখি, এখানে কিন্তু অনেকগুলো ব্যাটারি আছে, অনেকগুলো ব্যাটারি অ্যাকচুয়ালি সাবস্টেশনে এরকমই থাকে। সাবস্টেশনের মধ্যে তোমরা যদি ডিসি যেখানে কন্ট্রোল রুম আছে সেখানে যদি যাও তাহলে এরকম দেখতে পাবে, সেখানে এরকম অনেকগুলো ব্যাটারি পরপর কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, এই ধরো একটা ব্যাটারি, কোথায় ব্যাটারিগুলো? ধরো এইটা হলো একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, নেক্সট হচ্ছে আবার এইটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এরকম অনেকগুলো ব্যাটারিকে নিয়ে একটা ব্যাটারি সেট তৈরি হয়েছে। এবং যেটা হচ্ছে এই ব্যাটারিগুলোর দেখো টার্মিনালসগুলো এরকম ভাবে কানেক্টেড, একটার সঙ্গে আরেকটা কিন্তু কানেক্টেড হয়ে আছে। মানে একটা ব্যাটারি তার যে আউটপুট সেটাকে আরেকটার সঙ্গে কানেক্ট করো, এরকম এরকম করে করে ব্যাপারটা চলছে। এরকম ভাবে অনেকগুলো ব্যাটারিকে পরপর সিরিজে কানেক্ট করা হয়, অনেকগুলো ব্যাটারিকে পরপর সিরিজে কানেক্ট করে তারপরে এখান থেকে টার্মিনাল থেকে আউটপুট ভোল্টেজটা এরকম সংগ্রহ করা হয়। ঠিক আছে, এগুলো করার দরকার হয় কারণ কি? কারণ হচ্ছে জেনারেলি এই যে ব্যাটারিগুলো এগুলো হচ্ছে 2 ভোল্টের হয়। এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছ জেনারেলি ব্যাটারিগুলো হচ্ছে সাবস্টেশনে যেগুলো ইউজ করে ওগুলো হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি। এরকম হয়তো 15টা ব্যাটারি একসঙ্গে সিরিজে কানেক্ট করলো, তাহলে 15 দুগুণে কত হবে? 15 দুগুণে হচ্ছে 30 ভোল্ট। এবার এই 30 ভোল্ট যেটা ডিসি তৈরি হলো সেই 30 ভোল্টটাকে 2 ভোল্ট ইন্টু 15 অ্যাকচুয়ালি 2 ভোল্ট ইন্টু 15, তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে? 30 ভোল্ট তৈরি হচ্ছে। এই 30 ভোল্টটাকে নিয়ে আমরা ইউজ করবো ফর দ্য ডিসি প্রোটেকশন। এটা সব জায়গায় যে 30 ভোল্টই থাকবে তা নয়, কোনো কোনো জায়গাতে 220 ভোল্টেরও থাকে। সেখানে আমাদের হয়তো 110 খানা এরকম ব্যাটারি থাকবে। 2 ভোল্ট ইন্টু 110, 110 সংখ্যক মানে ব্যাটারি 2 ভোল্ট করে দিয়ে আমরা হয়তো ওখানে 220 ভোল্ট পেয়ে যাবো। ঠিক আছে, তো এরকম ভাবে সিস্টেম করা যেতে পারে। তো স্যার 2 ভোল্টের বেশি হয় না? 2 ভোল্টের বেশি হতেই পারে, কিন্তু জেনারেলি আমরা দেখেছি এগুলো ইউজ করা হয় 2 ভোল্টের বেশিও হতেই পারে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে, না হওয়ার তো কিছু নেই।
জেনারেলি আমি যেগুলো দেখেছি প্র্যাকটিক্যালি সেটা বললাম। তো এবার হচ্ছে যে এই ব্যাটারিগুলোকে পরপর সিরিজে কানেক্ট করে হচ্ছে আমাদের যে ডিসি ফাইনাল, যেটা আমরা সার্কিটের মানে আমাদের এটা কোথায় চলে যাবে, এই যে ডিসি তারগুলো দেখতে পাচ্ছ, এই তারটা আর এই তারটা, এগুলো কোথায় চলে যাবে? এই তারগুলো চলে যাবে হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়্যারিং এর মধ্যে, ঠিক আছে, যেটা আমাদের কন্ট্রোল ওয়্যারিং, সেখানে আমাদের এই এটা চলে যাবে। এই তারগুলো হচ্ছে আমাদের লুপে চলতে থাকবে। বিভিন্ন যে কন্ট্রোলের যে রিলে কন্ট্রোল যেগুলো আছে, তাদের জন্য, তাদের অপারেশনের জন্য ডিসি দরকার। তো সেই অপারেশনের জন্য যে ডিসি, সেখানে যে কন্ট্যাক্টস গুলো আছে তাদেরকে অপারেট করানোর জন্য যে ডিসি, সেগুলো এখান থেকে এই তারগুলো থেকে চলে যাবে প্যানেলে, ঠিক আছে। তো এবার হচ্ছে সমস্যাটা কি হয়, সমস্যাটা হচ্ছে যে ব্যাটারি যে সেল ভোল্টেজ, মানে প্রত্যেকটা যা সেল ভোল্টেজ, এখানে ধরো প্রত্যেকটা 2 ভোল্ট করে থাকা উচিত, এগুলো প্রত্যেকটা 2 ভোল্ট করে থাকা উচিত। এখন ধরো প্রত্যেকটা 2 ভোল্ট পাচ্ছ না, হয়তো 5টা 2 ভোল্ট পাচ্ছ, একটার হয়তো 1.9 পাচ্ছ, একটার হয়তো 1.8 পাচ্ছ, তাহলে এটা কি আনইকুয়াল ভোল্টেজ ডিস্ট্রিবিউশন হয়ে গেল। তো সেটাও একটা প্রবলেম, এটাও হচ্ছে কমনলি আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে যে হেভি গ্যাসিং ডিউরিং দ্য ডিসচার্জিং প্রসেস, মানে ব্যাটারি যখন ডিসচার্জ করছে তখন প্রচুর গ্যাস ফর্মেশন হচ্ছে, এটাও একটা কমন প্রবলেম যেটা ব্যাটারিতে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে যে লেভেল অফ ইলেকট্রোলাইট গেটিং লো ভেরি আর্লি, মানে এর মধ্যে যে ইলেকট্রোলাইটস আছে এই ব্যাটারি সেলগুলো, তার মধ্যে যে ইলেকট্রোলাইট, লঘু H2SO4 যেটা বলছি, হ্যালো। হ্যালো। স্যারের পাওয়ার চলে গেছে মনে হয়। স্যারের পাওয়ার নয়, স্যারের ঘরের পাওয়ার। হ্যাঁ ঠিক। থেকে ডাউন হয়ে যায়, তখন কিন্তু তাতে আবার মানে ইলেকট্রোলাইট নতুন করে ইনসার্ট করার প্রয়োজন আছে, ঠিক আছে, নতুন করে সেখানে ইলেকট্রোলাইট সেখানে প্রবেশ করানোর প্রয়োজন আছে। তো সেটা দেখতে হবে, অনেক সময় ইলেকট্রোলাইট কমে যায়, কেমিক্যাল রিয়াকশন হয়, তো কেমিক্যাল রিয়াকশন হতে হতে ইলেকট্রোলাইটের পরিমাণটা ক্রমশ কমে যায়। তো সেটা একটা প্রবলেম, ইলেকট্রোলাইট কমে গেলে তখন ব্যাটারি ঠিকমতো আউটপুট দেবে না। অ্যান্ড আনইকুয়াল স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ইলেকট্রোলাইট ইন দ্য ডিফারেন্ট সেলস, এই যে ইলেকট্রোলাইটস গুলো আছে সাবস্টেশনের, এটা একটা অপারেটিং প্র্যাকটিসের মধ্যেই পড়ে যে এই যে ইলেকট্রোলাইট, সেই ইলেকট্রোলাইট গুলোর ডেনসিটি কত, ঠিক আছে, এই যে ইলেকট্রোলাইট যেটা আছে তাদের ডেনসিটিটা কত, সেটাকে কিন্তু রেগুলারলি মনিটর করতে হয়। স্পেসিফিক গ্র্যাভিটি যেটাকে বলে, স্পেসিফিক গ্র্যাভিটি, হাইড্রোমিটার বলে একটা যন্ত্র হয়, হাইড্রোমিটার, সেই হাইড্রোমিটার যন্ত্রের মাধ্যমে কি মাপা যায়, স্পেসিফিক গ্র্যাভিটি অফ এনি লিকুইড আমরা মেজারমেন্ট করতে পারি। তো সেই হাইড্রোমিটার যন্ত্রের মাধ্যমে এই প্রত্যেকটা সেল থেকে তাদের স্যাম্পেল কালেক্ট করে সেখানে বা হাইড্রোমিটার যন্ত্র প্রবেশ করিয়ে এখানে একটা পোর্ট থাকে, যে পোর্টের মাধ্যমে হাইড্রোমিটার এখানে ঢোকানো যায়, সেই হাইড্রোমিটার ঢুকিয়ে চেক করতে হবে যে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত আছে, এবং প্রত্যেকটা সেলে যে ইলেকট্রোলাইট তাদের স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল আসা উচিত। জেনারেলি এটা 1.2 আসা উচিত, ঠিক আছে, 1.2 এটা আসা উচিত স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালুটা। এখন যদি দেখা যায় যে ধরো একটার হচ্ছে 1.15 চলে এলো, একটা ধরো 1.14 চলে এলো, তার মানে কি সেখানে হচ্ছে আমার স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে সেটা প্রবলেম আছে, সেই সেলের নতুন করে সেখানে ইলেকট্রোলাইট প্রবেশ করাতে হবে, আবার রিফিলিং করতে হবে। তো এটাও একটা কমন প্রবলেম যেটা এই ব্যাটারির ক্ষেত্রে খুব দেখা যায়, ঠিক আছে। তো এই প্রবলেমস গুলো হচ্ছে আমরা ব্যাটারির ক্ষেত্রে দেখতে পাই কমনলি। আর নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কমন ট্রাবলস ইন কন্ট্যাক্টার্স। কন্ট্যাক্টার্স এর ক্ষেত্রে কি কি হয় না, কন্ট্যাক্টার্স বলতে কি বোঝাচ্ছে এখানে না, আমাদের যে এই যে জিনিসগুলোকে দেখিয়েছিলাম, এই যে কয়েলস, এই যে এক একটা কয়েলস আমরা দেখিয়েছি না, কয়েলটা কোথায় দেখালাম, এই যে কয়েলস গুলো আমরা দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের এক একটা কয়েল। তো এই কয়েলের করসপন্ডিংলি কি থাকে, কিছু কন্ট্যাক্টস থাকে। এই কয়েল গুলো যখনই এনার্জাইজড হয় এদের সাপেক্ষে কিছু ওপেন এবং ক্লোজ কন্ট্যাক্টস থাকে, অক্সিলারি কিছু কন্ট্যাক্টস থাকে, মানে যখনই এই সুইচটা ক্লোজ, মানে এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, তখন হচ্ছে এই কন্ট্যাক্টস গুলো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাপারটাকে টোটালি নিয়ে আমরা কন্ট্যাক্টার বলতে পারি। তো এই প্রবলেমস কি কি হতে পারে এখানে কন্ট্যাক্টার্স এর মধ্যে, কন্ট্যাক্টার তো থাকেই, বুঝতে পারছো যে প্রত্যেকটা সার্কিট ব্রেকারের মধ্যে কিন্তু কন্ট্যাক্টার থাকে ওপেনিং এবং ক্লোজিং এর জন্য।
তো এখানে এই কন্ট্যাক্টর এবং রিলে অপারেশনের জন্য এগুলো থাকছে। সুতরাং কন্ট্যাক্টার্স গেট ওভারহিটেড। এই কন্ট্যাক্টরগুলোর মধ্যে যেহেতু কারেন্ট ফ্লো করছে, তো সেগুলো কিন্তু ওভারহিট হওয়ার একটা চান্সেস থাকে। তার মধ্যে যদি প্রচুর কারেন্ট ফ্লো করে যায় তাহলে সেটা প্রচুর গরম হয়ে যাবে। প্রচুর গরম হয়ে গেলে সেটা একটা ওভারহিটেড হবে। মানে এই একটা কমন প্রবলেম যেটা দেখা যায়, কন্ট্যাক্টরগুলো ওভারহিট হয়ে যায়। চ্যাটারিং অফ দ্য কন্ট্যাক্টরস, মানে কন্ট্যাক্টরগুলো অনেক সময় কি হয় দেখবে, কন্ট্যাক্টরের কন্ট্যাক্টসগুলো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কন্ট্যাক্টগুলোকে হোল্ড করে রাখতে পারছে না। যদি ঠিকঠাক থাকতো তাহলে কি একবার কারেন্ট ফ্লো করিয়ে দিতাম, কারেন্ট যখন ফ্লো করছে কন্ট্যাক্টগুলো যে পজিশনে থাকার সেটাই থাকতো। কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে, একবার ছাড়ছে একবার ধরছে, একবার ছাড়ছে একবার ধরছে, এরকম হলে একটা খটখট খটখট করে একটা শব্দ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা চ্যাটারিং নয়েজ যেটা আমরা কন্ট্যাক্টর থেকে পাই। এটা হচ্ছে কন্ট্যাক্টরগুলো ঠিকমতো নেই, কাজ করছে না বলে হচ্ছে। নেক্সট হচ্ছে কন্ট্যাক্টার্স মাইট গেট শর্ট সার্কিটেড। কন্ট্যাক্টার্সগুলোর মধ্যে যদি কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট ফ্লো হওয়ার জন্য এটা ওভারহিট হয়ে গিয়ে মানে এর কন্ট্যাক্টসগুলো শর্ট সার্কিটেড হয়ে যেতে পারে। ঠিক আছে, তখন আর এটা তার যে অপারেশন সেটা ঠিকমতো পারফর্ম করতে পারবে না। শর্ট সার্কিট হয়ে গেলে সেই কন্ট্যাক্টর চেঞ্জ করতে হবে। কন্ট্যাক্টার্স গেট ওপেন সার্কিটেড। কন্ট্যাক্টার্সগুলো কি হতে পারে, ওপেন সার্কিটও হয়ে যেতে পারে। এটা অনেক সময় এর মধ্যে কোনো জায়গায় কয়েল যদি কেটে যায় ওপেন সার্কিট হয়ে যাবে। কন্ট্যাক্ট প্রেশার বিকামস ভেরি উইক। কন্ট্যাক্টের যে প্রেশার গুলো সেগুলো হচ্ছে খুব উইক হয়ে যায়। উইক মানে কি, মানে এই যে কন্ট্যাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো করছে তখন তো একটা ম্যাগনেটিক এফেক্ট তৈরি হচ্ছে, তার জন্য এই কন্ট্যাক্ট গুলো ক্লোজ বা ওপেন হচ্ছে। এখন যদি প্রেশারটা খুব কমে যায়, মানে এর ম্যাগনেটাইজিং ক্যাপাসিটিটা যদি কমে যায়, এটার মধ্যে সেরকম ভাবে আর ম্যাগনেটিক এফেক্ট তৈরি হচ্ছে না, তার মানে কি হবে, তখন সেই কন্ট্যাক্ট যেগুলো প্রেশারে ধরে রাখছে যে কন্ট্যাক্টস গুলোকে, সেগুলোকে আর ঠিকমতো সেই প্রেশারে আর ধরে রাখতে পারবে না, প্রেশারটা কমে যাবে। কন্ট্যাক্ট প্রেশার যদি কমে যায় স্বভাবতই সেটা কি হবে, ঠিকমতো কাজ করবে না, সেটা আমাদের একটা রিলায়েবল অপারেশন দিতে পারবে না। কন্ট্যাক্টস গেট ওয়েল্ডেড অর ফ্রিজড। কন্ট্যাক্টস গুলো যেগুলো ক্লোজ হয়ে, ধরো একবার একটা কন্ট্যাক্ট ওপেন থেকে ক্লোজ হলো, যে ক্লোজ হয়ে থেকেই গেল, মানে একটা কন্ট্যাক্ট মনে করো এরকম ছিল, এরকম একটা কারেন্ট কন্ট্যাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হলো, যে মনে করো এটা ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে এরকম হয়ে গেল, ক্লোজ হয়ে এরকম হয়ে গেল। এখন যদি কন্ট্যাক্টরের মধ্যে কারেন্ট আমি বন্ধ করে দিই তাহলে তো আবার এটা খুলে যাওয়া উচিত, সেটা আর হচ্ছে না, এটা ক্লোজ হয়েই থেকে যাচ্ছে। তার মানে কি, কন্ট্যাক্টস গুলো ওয়েল্ডেড হয়ে যাচ্ছে, মানে একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। এটাও ঠিক নয়, এটা তো ঠিক নয়, বুঝতেই পারছো। কন্ট্যাক্টটা তো এই জন্যই, যখন কারেন্ট ফ্লো হবে তখন কন্ট্যাক্ট চেঞ্জ হবে, কারেন্ট যখন বন্ধ হবে আবার কন্ট্যাক্ট চেঞ্জ হবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু তার বদলে যদি কন্ট্যাক্ট গুলো ফ্রিজড হয়ে যায়, যেখানে একবার কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে পজিশনে গেল সেখানেই থেকে গেল, এটা তো আদৌ ডিজায়ারেবল নয়। তো এটাও একটা কমন প্রবলেম। কন্ট্যাক্টর পোল ব্রোকেন। কন্ট্যাক্টরের যে পোলস গুলো, মানে এই টার্মিনালস গুলো, এই পোলস গুলো যদি ব্রেক করে যায়, যদি ভেঙে যায়, তাহলেও এটা ঠিক মতো আর কাজ করবে না। এটা একটা কমনলি প্রবলেম দেখতে পাওয়া যায়। অ্যান্ড ফেলিওর অফ দ্য কন্ট্যাক্টর টু পিক আপ। মানে কন্ট্যাক্টরের ফেলিওর টু পিক আপ মানে হচ্ছে এটাই, যে যখন কন্ট্যাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তখন এ কি করবে, পিক আপ নেবে। এর মধ্যে কারেন্ট ফ্লো করলে পিক আপ নেবে। পিক আপ না মানে এই যেগুলো কন্ট্যাক্ট গুলোকে ক্লোজ বা ওপেন করবে, যেগুলো নর্মালি ওপেন আছে তাদেরকে ক্লোজ করবে, যেগুলো নর্মালি ক্লোজ আছে তাদেরকে ওপেন করবে, এই তো করবে। তার মানে এই ব্যাপারটাকে বলা হয় কন্ট্যাক্টর পিক আপ নেওয়া। তার মানে যখনই কারেন্ট ফ্লো হবে কন্ট্যাক্টরের উচিত হচ্ছে পিক আপ নেওয়া, কিন্তু কন্ট্যাক্টর অনেক সময় পিক আপ নিতে পারে না, মানে কন্ট্যাক্টরটা খারাপ হয়ে গেছে, সেই কন্ট্যাক্টর আমাদের আর চলবে না, সেটাকে রিপ্লেস করতে হবে। অথবা আরেকটা প্রবলেম হচ্ছে ফেলিওর অফ দ্য কন্ট্যাক্টর টু ড্রপ আউট। ড্রপ আউট মানে হচ্ছে যখন আমরা কারেন্টটাকে বন্ধ করছি তখন কন্ট্যাক্টরের উচিত হচ্ছে কন্ট্যাক্টস গুলোকে ছেড়ে দেওয়া। কারেন্টটাকে আমরা বন্ধ করছি, কারণ কন্ট্যাক্টর কি করবে, কন্ট্যাক্ট যেগুলোকে টেনে ধরে রেখেছিল সেটাকে ছেড়ে দেবে, মানে যেটাকে এরকম ধরো টেনে ধরে ক্লোজ করে রেখেছিল এখন এটাকে ওপেন করে দেওয়া উচিত, সেটা পারছে না। কন্ট্যাক্টর কারেন্ট বন্ধ হয়ে গেলেও এই কন্ট্যাক্টস গুলোকে ছাড়তে পারছে না, এটাও একটা প্রবলেম। ঠিক আছে, তো এই প্রবলেমস গুলো যদি দেখা যায় সেক্ষেত্রে একটাই কাজ করতে হবে, কন্ট্যাক্টস গুলোকে এই যে কন্ট্যাক্টস গুলো দেখতে পাচ্ছ কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর গুলোকে পরিবর্তন করে দিতে হবে, কন্ট্রাক্টর গুলোকে চেঞ্জ করে দিতে হবে, নতুন কন্ট্রাক্টর সেখানে লাগিয়ে দিতে হবে, এই হচ্ছে কাজ। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে কমন ট্রাবল শুটিং যেগুলো আমরা দেখতে পাই। আজকে আমরা এইচটি সুইচ গিয়ার এবং ব্যাটারি এবং কন্ট্রাক্টর, এদের মধ্যে যে কমন ট্রাবল শুটিং গুলো আছে সেগুলো দেখলাম। ঠিক আছে, তো এইভাবে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। এই যে আমাদের চ্যাপ্টার, এটা কমপ্লিট হয়ে গেল, এর মধ্যে আর কোনো টপিক বাকি থাকলো না। ইডিইসির যে চ্যাপ্টার, ওই ট্রান্সফরমার ডিজাইন, ওটা আমি নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব।
এই পর্যন্ত এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ইউনিট 6টা এখানে কমপ্লিট হলো।